অফিস পলিটিক্স এই শব্দটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? মনে হয় এটা এমন একটা চ্যালেঞ্জ যা থেকে পালানোর কোনো উপায় নেই। একটা ভালো কাজের পরিবেশও কেমন যেন বিষাক্ত হয়ে ওঠে। কিন্তু ভাবুন তো, যদি এর শিকার না হয়ে এটাকে সামলানোর একটা দারুণ কৌশল জানা যায়। চলুন, আজ আমরা ঠিক সেই প্লেবুকটাই তৈরি করব, যেটা দিয়ে এই কঠিন পরিস্থিতিটা সামলে নিজের জায়গাটা আরও শক্ত করা সম্ভব। দেখুন, অফিস পলিটিক্স নিয়ে যে একটা টেনশন হয়, একটা হতাশা কাজ করে, সেটা কিন্তু একদম বাস্তব। আনকুর ওয়ারিকুর এই কথাটা ঠিক সেই মানসিক চাপের কথাই বলছে। এই চাপ আর উদ্বেগে অনেকেই কিন্তু দিশাহারা হয়ে পড়েন। কিন্তু মজার ব্যাপার হলো, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বেশ কিছু পরীক্ষিত এবং কার্যকর কৌশল আসলেই আছে। আর এই কৌশলগুলোই হলো আমাদের আজকের প্লেবুক। আমরা প্রথমে দেখব আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা কোথায়, এরপর কিভাবে মানসিকতা বদলে ভেতর থেকে শক্তিশালী হওয়া যায়। তারপর শিখব কিভাবে নিজের কাজের কথাগুলো সাহসের সাথে তুলে ধরতে হয়। আর একদম শেষে কখন লড়াই পড়তে হবে আর কখন সরে আসতে হবে সে কঠিন সিদ্ধান্তটা নিতে শিখব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। অফিস পলিটিক্সের সমাধানের প্রথম এবং সম্ভবত সবচেয়ে অবাক করা ধাপটা কি জানেন? সমস্যাটা আসলে বাইরে নয়, বরং আমাদের ভেতরে। আনকুর ওয়ারিকুর মতে বেশিরভাগ সময়ে সমস্যার আসল কারণটা হলো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি। মানে আমরা যেভাবে একটা পরিস্থিতিকে দেখছি, সেটাই হয়তো আসল সমস্যাটা তৈরি করছে। ওয়ারিকো তার ক্যারিয়ারের শুরুর দিকের একটা ঘটনা শেয়ার করেন, যা তার পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিয়েছিল। তিনি তখন একদম নিশ্চিত ছিলেন যে তার একজন সিনিয়র ইচ্ছাকৃতভাবে তাকে বসের সামনে যেতে দিচ্ছেন না। তার মাথায় গেঁথে গিয়েছিল যে সব ক্রেডিট নিজে নেওয়ার জন্যই এই চক্রান্তটা করা হচ্ছে। তিনি ভাবতেন ওই সিনিয়র তাকে দাবিয়ে রাখতে চাইছেন। কিন্তু আসল সত্যটা ছিল একেবারে অন্যরকম আর বেশ অবাক করার মতো। অনেক পরে তিনি জানতে পারেন যে সেই সিনিয়র আসলে তাকে বসের কড়া মেজাজ থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তিনি চাইছিলেন না যে কেরিয়ারের একদম শুরুতে ওয়ারিকুর আত্মবিশ্বাসটা ভেঙে যাক। ভাবুন তো, ধারণা আর বাস্তবতার মধ্যে কি বিশাল এক ফারাক, তাই না? এই উক্তিটাই হলো আসল শিক্ষা। অফিস পলিটিক্স সামলানোর প্রথম কাজ হল নিজের মনে তৈরি করা গল্পগুলোকে একটু চ্যালেঞ্জ করা। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা, আমি যা ভাবছি সেটাই কি 100% সত্যি, নাকি এর পেছনে এমন কোনো কারণ আছে যা আমি দেখতেই পাচ্ছি না? বেশ, তাহলে আমাদের প্লেবুকের প্রথম কার্যকর ধাপটা হল মানসিকতার পরিবর্তন। এর মানে হল বাইরের পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দেওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দৃষ্টিভঙ্গিটাকে একবার ভালো করে দেখে নেওয়া। যখনই মনে হবে কেউ আপনার বিরুদ্ধে কিছু করছে, সব চিন্তা এক মুহূর্তের জন্য থামিয়ে দিন আর নিজেকে শুধু এই একটা প্রশ্ন করুন, ওরা এমনটা কেন করছে? একবার ভাবার চেষ্টা করুন তো, তাদের এই আচরণের পেছনে এমন কি কারণ থাকতে পারে যার কেন্দ্রে হয়তো আপনি নেই? এই যে সহানুভূতি দিয়ে পুরো ব্যাপারটা খোঁজার চেষ্টা, এটা যে কোনো দ্বন্দ্বকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেওয়া থেকে আমাদের বাঁচায়। এটা আমাদের বাধ্য করে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তাদের আচরণের পেছনে সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করতে। হতে পারে তাদের নিজস্ব কোনো চাপ আছে, কোনো লক্ষ্য আছে যা আমাদের ধারণার বাইরে। আর এর ফলাফলটা কিন্তু চমকে যাওয়ার মতো। ওয়ারিকুর অভিজ্ঞতা অনুযায়ী শুধু এই মানসিকতার পরিবর্তনই প্রায় 30-40% অফিস পলিটিক্সের সমস্যা সমাধান করে দিতে পারে। ভাবা যায়, কারণটা খুব সোজা। অনেক সময় সমস্যাটা আমাদের মনে তৈরি করা একটা কাল্পনিক যুদ্ধ, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, মানসিকতার দিকটা তো বোঝা গেল। এবার চলুন কিছু বাহ্যিক পদক্ষেপের দিকে মনোযোগ দিই, কারণ সব সমস্যা তো আর আমাদের মনের ভুল নয়। কোচ কামরুল হাসানের মতে এই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন, মানে চুপ করে থেকে ভাগ্যের ওপর সব ছেড়ে দিলে চলবে না। এই স্লাইডে দেখুন দুটো মানসিকতার পার্থক্যটা কত পরিষ্কার। একদল ভুক্তভোগীর মতো চুপচাপ অপেক্ষা করে, এই আশায় যে কেউ তার কাজের স্বীকৃতি একদিন দেবে, আর অন্যদিকে একজন প্রোঅ্যাক্টিভ প্রফেশনাল নিজের কাজের প্রচার নিজেই করেন। যারা অন্যের ক্রেডিট চুরি করে নেয়, তাদের বিরুদ্ধে এর চেয়ে বড় কোনো অস্ত্র আর হয় না। তো প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য কিছু নির্দিষ্ট কৌশল আছে, যেমন নিজের কাজের ব্যাপারে নিয়মিত সবাইকে জানান। যখন কোনো সমস্যা নিয়ে কথা বলতে যাবেন, তখন সম্ভাব্য সমাধানও সাথে রাখুন। আর কারো কাছে সাহায্য চাওয়ার সময় সেটাকে অনুগ্রহ হিসেবে না চেয়ে পেশাগত পরামর্শ হিসেবে চান। এতে অন্যরা আপনাকে একজন সমাধানকারী হিসেবে দেখবে, সাহায্যপ্রার্থী হিসেবে নয়। আমাদের প্লেবুকের 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সিস্টেমটাকে বিশ্লেষণ করা। কারণ এখানে একটা মৌলিক প্রশ্ন করতে হবে, সমস্যাটা কি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির, নাকি পুরো কোম্পানির সংস্কৃতিটা এরকম? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আপনাকে পুরো সিস্টেমের ডিএনএ বুঝতে সাহায্য করবে। কারণ একটা প্রতিষ্ঠানের কালচার সবসময় ওপর থেকে নিচের দিকেই নামে।
যদি আপনার সাথে হওয়া অন্যায়ের কথা শুনে কোম্পানির টপ লিডার দুঃখিত বা রেগে যান, তাহলে বুঝতে হবে সমস্যাটা ব্যক্তিগত এবং বিচ্ছিন্ন। তাহলে এখন করণীয় কি? পথটা কিন্তু একদম পরিষ্কার। যদি সমস্যাটা ব্যক্তিগত হয়, তাহলে একজন দায়িত্বশীল কর্মী হিসেবে সেটা রিপোর্ট করা উচিত। কিন্তু যদি দেখা যায় যে টপ লিডারশিপই এই ধরনের বিষাক্ত আচরণকে পাত্তা দিচ্ছে না বা সমর্থন করছে, তাহলে বুঝতে হবে আপনি একটা ভুল সিস্টেমের মধ্যে আটকা পড়েছেন। তখন সেই সিস্টেম বদলানোর বৃথা চেষ্টা না করে নিজের জন্য নতুন পথ খোঁজার প্রস্তুতি নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তবে এই সব কিছুর উপর একটা ফাইনাল রুল আছে। কর্মক্ষেত্রের যে কোনো চ্যালেঞ্জ সামলানোর সময় নিজের ব্যক্তিগত মূল্যবোধকে ঠিক রাখাটাই সবচেয়ে জরুরি। আসুন দেখি সেই চূড়ান্ত নিয়মটা কি। দিনের শেষে নিজেকে শুধু এই একটা প্রশ্ন করুন, যদি কোম্পানির সংস্কৃতি আর আপনার ব্যক্তিগত মূল্যবোধের মধ্যে বড়সড় কোনো সংঘাত থাকে, তাহলে দীর্ঘমেয়াদে আপনি কখনোই সেখানে মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন না। এটা কোনো সম্ভাবনা নয়, এটা প্রায় নিশ্চিত। আর অফিস পলিটিক্স সামলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো, যে সমস্যা থেকে আপনি বাঁচতে চাইছেন, নিজে যেন সেই সমস্যারই একটা অংশ হয়ে না যান। এই কাজগুলো করা কিন্তু খুব সহজ, বিশেষ করে যখন মন খারাপ থাকে বা হতাশ লাগে। কিন্তু গসিপ করা, অন্যের নামে বদনাম করা বা সারাক্ষণ অভিযোগ করার মাধ্যমে আপনি অজান্তেই সেই বিষাক্ত সংস্কৃতিরই একজন অংশীদার হয়ে ওঠেন, যার বিরুদ্ধে আপনি লড়তে চাইছেন। তখন আপনিও সেই রাজনীতির একটা ঘুঁটি হয়ে যান। তাহলে চলুন পুরো প্লেবুকটা একবার ঝালিয়ে নেওয়া যাক। এর ৩টি মূল অংশ। প্রথমে নিজের ভেতরের দৃষ্টিভঙ্গিটা বদলানো, তারপর বাইরে নিজের কাজ নিয়ে সোচ্চার ও সক্রিয় হওয়া, এবং সবশেষে পুরো সিস্টেমটা বিশ্লেষণ করে নিজের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া। শেষ পর্যন্ত এটা একটা পছন্দের ব্যাপার। পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হয়তো সবসময় সম্ভব নয়, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাব, সেই ক্ষমতাটা কিন্তু সবসময় আমাদের হাতেই থাকে। প্রশ্ন হল, পরিস্থিতির শিকার হয়ে থাকা হবে নাকি নিজের কেরিয়ারের গল্পের লেখক হওয়া হবে? সিদ্ধান্তটা আপনার।